অন্ধকার রাত। হঠাৎ আকাশ চিরে ছুটে চলল এক আগুনের রেখা, তারপর বিস্ফোরণ। তেল আবিবের কাছে শহরের আঙিনায় আছড়ে পড়ল এক ভয়ঙ্কর মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ। ধ্বংসস্তূপের ছবি ছড়িয়ে পড়তে আতঙ্ক, আর সেই সঙ্গে শুরু হলো চাঞ্চল্যকর অনুসন্ধান। প্রশ্ন একটাই, হুথিদের ছোড়া এই মিসাইলে কি ইরানি ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল? ভিডিও ফুটেজে দেখা যায় একটি মিসাইল আকাশে ছুটছে বজ্রের মতো। মাঝপথে এর মাথা থেকে বের হয়ে আসে ছোট ছোট আগুনের শিখা। বিশেষজ্ঞরা বলছেন এটাই ক্লাস্টার বোমার লক্ষণ, যা একক বিস্ফোরণে থেমে থাকে না, বরং আকাশ থেকে ছড়িয়ে পড়ে অগণিত ক্ষুদ্র বোমা। ৮ কিলোমিটার জুড়ে ধ্বংস ছড়াতে পারে এমন অস্ত্র, আর এ কারণেই ইসরায়েলি বাহিনী রীতিমতো কাঁপছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনট জানিয়েছে, শুধু ঘৃণাতন নয়, ওই রাতেই একের পর এক হামলায় কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর, শহর থেকে ৫০ কিলোমিটার দূরের আস্তোলন নগরীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, এসব হামলায় তারা ব্যবহার করেছে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইল এত দ্রুতগামী যে রাডারকেও প্রায় ফাঁকি দিতে পারে। ইসরায়েল ভালো করেই জানে ক্লাস্টার মিসাইলের যন্ত্রণা। ১২ দিনের যুদ্ধে ইরান এই অস্ত্র দিয়ে দখলকৃত এলাকায় তাণ্ডব চালিয়েছিল। সেদিনের আতঙ্ক আজ আবার ফিরে এসেছে ইয়েমেনের হাত ধরে। ইরানের নকশায় তৈরি এই মিসাইল ৭ কিলোমিটার উচ্চতায় পৌঁছে অগণিত বোমা ছড়িয়ে দিতে সক্ষম, আর লক্ষ্যবস্তু হতে পারে শহর, ঘাঁটি কিংবা যে কোনো ব্যস্ত অঞ্চল। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গণহত্যা শুরু করার পর থেকেই হুথিরা খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের পক্ষে লড়ছে। তারা শুধু আকাশপথে নয়, সমুদ্রপথেও ইসরায়েলকে অবরোধ করেছে। গুরিয়ন বিমানবন্দর বহুবার হয়েছে তাদের মিসাইল হামলার লক্ষ্যবস্তু। এমনকি ইসরায়েলি জাহাজ ও অধিকৃত ভূমির দিকে যাওয়া বিদেশি নৌযানগুলোকেও নিশানা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। অগাস্টের শুরুতে সফলভাবে পরীক্ষা চালিয়েছে সাইয়াদ নামের এক দীর্ঘ পাল্লার নৌ মিসাইল, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং বিশাল বিধ্বংসী ওয়ারহেড বহন করে। পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যাদের হাতে, সেই মিসাইল নিজ ঘরে আছড়ে পড়া এক মিসাইল ঠেকাতে ব্যর্থ। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, বছরের পর বছর অবরোধ আর ধ্বংসযজ্ঞের শিকার হুথিরা ছুড়ে দিচ্ছে সেই মিসাইল, যা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। ইসরায়েলের আকাশ কি সত্যিই আর নিরাপদ, নাকি ইয়েমেন থেকে ছোড়া প্রতিটি মিসাইল হয়ে উঠবে নতুন আতঙ্কের বার্তা? একদিকে হুথিদের সীমিত সম্পদ, অন্যদিকে ইসরায়েলের অঢেল প্রযুক্তি। ইরাকের বজ্রকণ্ঠ, আমেরিকার দিন শেষ। রাতের বাগদাদ, টাইগ্রিস নদীর উপর দিয়ে বইছে হালকা বাতাস, কিন্তু সেই প্রশান্তির আড়ালে জ্বলছে ঝড়। ২ দশক ধরে ইরাকের বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদ আজ যেন অস্থির। কারণ নীরবতা ভেঙে ইরাক এবার মুখ খুলেছে, আর নয় আমেরিকা। ২০০৩ সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই ইরাকে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর সবখানেই মার্কিন উপস্থিতি, আর ইরাককে বানিয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয়েছে ড্রোন হামলা, বিমান হামলা, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে তাণ্ডব। এতদিন বাগদাদ চুপ ছিল, কিন্তু এখন আর নয়। ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি তানসিকিয়া ঘোষণা করেছে, দেশের ভূখণ্ডে আর কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। তাদের ভাষায়, আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্য বানাতে চায়, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না ইরাক। তারা আরও স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র কেবল অসভ্যতার প্রতীক। তাদের প্রতিশ্রুতি মূল্যহীন পদক্ষেপগুলো আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউই ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে শেষ হবে আন্তর্জাতিক জোটের ২২ বছরের মিশন। আইন আল আসাদ সহ সব মার্কিন ঘাঁটি খালি হবে। শোনা যাচ্ছে কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তবে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে। এ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরমে। ঠিক এমন সময়ে বাগদাদ সফরে গিয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সেখানে ইরাকের সঙ্গে নতুন এক নিরাপত্তা চুক্তি সই হয়েছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে ২ দেশ একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটাই আসল মোড়, কারণ ইরাকের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ইরানের শক্তির প্রভাব। ইরান শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং প্রতিরোধের এক প্রতীক। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক অভিজ্ঞতা সবকিছু নিয়েই তারা এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল। বাগদাদ জানে, তেহরান পাশে থাকলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর আগের মতো সহজ হবে না।
কল্পনা করুন, মধ্যরাতের আইন আল আসাদ ঘাঁটি, আমেরিকার সৈন্যরা ব্যস্ত মালপত্র গুছাতে। দূরে ইরাকি যোদ্ধাদের চোখে ভেসে ওঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। কেউ কেউ চিৎকার করে বলছে, এবার সার্বভৌমত্ব ফিরছে ইরাকে। টাইগ্রিস নদীর ধারে এক বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। তার চোখে ভেসে ওঠে স্মৃতি, যখন আমেরিকার ট্যাঙ্ক ঢুকেছিল বাগদাদে। আজ তিনি হাসেন, ফিসফিস করে বলেন, প্রতিরোধ কখনো মরে না, আমেরিকা যাবে, আমরা থাকব। মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টাচ্ছে। ইরাকের গর্জন আর ইরানের শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দশকের দাপট এখন কাঁপছে বাগদাদের বজ্রকণ্ঠে। প্রশ্ন একটাই, সেপ্টেম্বরে কি সত্যিই আইন আল আসাদ খালি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের প্রস্তাবনা? বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন 2 প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়ে উঠল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 আগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক, লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, 2 জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে 2 পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী, তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। 13 বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস। যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞার। আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি, যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল, সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণও। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ছাড়। কিন্তু এর পেছনে আছে আরও বড় গল্প।
যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনো শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট: সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনও সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওড়া যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520-টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়। ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে।
দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট: আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি। আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনো প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তারা শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরো ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায়, এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করে সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে, সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল। অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয়, তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে। যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাশেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের দিকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভান্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি। রাত গভীর। তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ। কিন্তু ইরান যেন এক যুদ্ধ জাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে, সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম,
শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় আকাশে মিসাইল ঠেকাবে বেইজিংয়ের তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিতও দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে। যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিমি স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম। কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়েছে। নাদিমির মতে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞার। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে, সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা। গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা। সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়। বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরও শক্তিশালী করার জন্য। কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। চীনের সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, উত্তর কোরিয়ার সিংপুন ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। নামটি উচ্চারণে সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা এক নিমিষেই পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট চিত্র, উত্তর কোরিয়ার পালিয়ে আসা শরণার্থীর সাক্ষ্য আর গোপন নথি বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে মজুদ থাকতে পারে ৯টি পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ICBM এবং তাদের মোবাইল লঞ্চার। ঘাঁটিটি চীনের সীমান্তে এত কাছাকাছি যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ সরাসরি আঘাত হানার আগে হাজারবার ভেবে দেখতে বাধ্য হবে। কারণ সামান্য ভুলে যদি বিস্ফোরণ চীনের ভেতরে ছড়িয়ে পড়ে, তবে সেটি পুরো এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। ঘাঁটির অবস্থান যেন সিনেমার এক লুকোনো সেট, 22 বর্গ কিলোমিটার জুড়ে, যা আকারে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বড়। 2004 সালে শুরু হওয়া এই ঘাঁটির নির্মাণ কাজ 2014 সালের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হয়। তারপর থেকে উত্তর কোরিয়া নিয়মিত এটি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটিতে হাওয়াসং 15 বা হাওয়াসং 18 এর মতো দীর্ঘ পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানার মতো সক্ষমতা রাখে। ট্রান্সপোর্টার লঞ্চারের সাহায্যে ক্ষেপণাস্ত্র মুহূর্তেই নিক্ষেপ করা সম্ভব, আবার যুদ্ধের সময় দ্রুত অন্যত্র সরিয়েও ফেলা যাবে। এখানে নাটকীয় মোড় ঘোরে রাশিয়ার প্রসঙ্গে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। খবর আছে রাশিয়ার জন্য সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে রাশিয়া তাদের আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করতে পারে, যা আরও ভয়ঙ্কর করে তুলবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। প্রশ্ন হচ্ছে, এই ঘাঁটি কেবল যুক্তরাষ্ট্রকেই টার্গেট করছে, নাকি পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপরও এক ছায়া ফেলে রেখেছে? দক্ষিণ কোরিয়ার সিউলের একজন অধ্যাপক মন্তব্য করেছেন, চীনের এত কাছে ঘাঁটি বানিয়ে উত্তর কোরিয়া আসলে এক ধরনের ঢাল বানিয়েছে। যদি কেউ হামলা করে, চীন কিভাবে প্রতিক্রিয়া দেবে সেই অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইছে তারা।
উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 40 থেকে 50টি পারমাণবিক ওয়ারহেড। এগুলো বহন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, অর্থাৎ কিম জং উনের এক নির্দেশে কয়েক হাজার কিলোমিটার দূরে আগুন ঝরে পড়তে পারে। চীনের সীমান্ত ঘেঁষা এক অচেনা উপত্যকা, চারদিকে পাহাড়, ভিতরে লুকানো বিশাল আকারের সামরিক কমপ্লেক্স। পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র থেকেও লুকানো নেই এই খবর, কিন্তু কিছু করার সাহস করছে না কেউ। কারণ উত্তর কোরিয়া জানে ভয়ই তাদের আসল অস্ত্র, আর সেই ভয়কে ঢাল বানিয়ে তারা দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় শক্তির সামনে। রাতের অন্ধকারে ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে একের পর এক যুদ্ধ জাহাজ ভেসে উঠছে। আকাশে উঠছে যুদ্ধ বিমান, সমুদ্রতল থেকে উঁকি দিচ্ছে ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিচ্ছে আগুনের রেখা, যেন সিনেমার দৃশ্য। কিন্তু এ সিনেমা নয়, এ বাস্তব। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 404। ইরানের বিশাল সামরিক মহড়া। যুদ্ধ শেষ হয়নি। ইসরায়েল আর আমেরিকার হামলার ক্ষত শুকানোর আগেই নতুন প্রস্তুতি নিচ্ছে ইরান। কারণ তেহরান জানে শত্রুর ষড়যন্ত্র থেমে নেই, যে কোনো মুহূর্তে আবারও হামলা নামাতে পারে ইসরায়েল ও আমেরিকা। তাই বিশ্রামের সুযোগ নেই। হুমকি ঠেকাতে, আগ্রাসন ভাঙতে ইরান শান দিচ্ছে নিজের অস্ত্র ভাণ্ডারে। এই মহড়ায় শুধু অস্ত্র প্রদর্শনী নয়, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান, এমনকি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও অংশ নিয়েছে। উপকূল থেকে সমুদ্র পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের নৌবাহিনী, আমরা প্রস্তুত। মুখপাত্র আব্বাস হাসানি জানিয়েছেন, মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ প্রস্তুতি আরও উন্নত করা এবং দেশীয় প্রযুক্তির শক্তিকে প্রমাণ করা। কিন্তু টুইস্ট এখানে। কয়েক মাস আগে ইসরায়েল আকস্মিক হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। মার্কিন সাহায্যে ফোর্দোর পাহাড়ের নিচে থাকা বাংকার বোমার আঘাতও পড়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বটে, কিন্তু ইরান আগেই সরিয়ে ফেলেছিল সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম আর জরুরি যন্ত্রপাতি। তাই ধ্বংস হয়ে যায়নি তাদের স্বপ্ন। বিশ্লেষকদের মতে ইরানের বিজ্ঞানীরা চাইলে আড়ালে থেকেই পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে হামলা আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হুমকি কি সত্যিই ইরানকে থামাতে পারবে? ইরানের উত্তর স্পষ্ট। তাদের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে দেশ, আর শত্রুর আগ্রাসনের জবাবে আসবে আরও কঠিন আঘাত। এই আত্মবিশ্বাস শুধু কথায় নয়, বাস্তবে। সাম্প্রতিক যুদ্ধেই দেখা গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে বিলিয়ন ডলার, তবু তারা ব্যর্থ হয়েছে। এবার তাই বার্তা আরও ভয়ানক। এই মহড়া শুধু রণকৌশল নয়, বরং ঘোষণা, যদি আবার আসো এবার আরও বড় আঘাত পাবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও শক্ত করবে। যুদ্ধক্ষেত্রে একক শক্তির মতো উঠে দাঁড়াবে তেহরান। আমেরিকা ও ইসরায়েল বুঝতে পারছে, ক্ষেপণাস্ত্র দিয়ে ঘেরা এক অদৃশ্য ঢাল তৈরি করে ফেলেছে ইরান। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতো। সাগরের বুকে ইরানি যুদ্ধজাহাজগুলো দাঁড়িয়ে আছে, আকাশে ক্ষেপণাস্ত্রের আগুনের রেখা, আর পাহাড়ের নিচে গোপনে কাজ করছে বিজ্ঞানীরা। শত্রুর চোখ রাঙানি চলছে, কিন্তু তেহরানের উত্তর আরও স্পষ্ট, আরও শীতল। আমাদের থামাতে চাইলে যুদ্ধের ময়দানে এসো, আমরা প্রস্তুত। গাজার আকাশে আবারও ধোঁয়া, আবারও বিস্ফোরণ। ট্যাঙ্কের গর্জন থামাতে মাঠে নেমেছে ফিলিস্তিনের যোদ্ধারা। একদিকে ইসরায়েলের গিডিয়নের রথ সামরিক অভিযান, অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদের জোটবদ্ধ প্রতিরোধ। যুদ্ধ যেন দাবার খেলা, কিন্তু এখানে প্রতিটি চাল ধ্বংসের ছাপ রেখে যাচ্ছে। খান ইউনিসের মান এলাকা, আল রান্তিসি মসজিদের আশেপাশে জড়ো হয়েছে ইসরায়েলি সেনা আর তাদের সাঁজোয়া গাড়ি। হঠাৎ বজ্রপাতের মতো গর্জে ওঠে মর্টার শেল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করল, এটি তাদের আঘাত সঠিক নিশানায় পড়েছে শত্রুর কাঁধে। একই সময়ে আরেক ফ্রন্টে গাজা সিটির আল সুজাইয়া পাড়ার পূর্বে অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে আল কাসাম আর ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। হাতে ট্যাঙ্ক বিরোধী রকেট, বিস্ফোরণ। নিশানা করে তারা ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ককে। মুহূর্তে আগুনে ঘিরে যায় যুদ্ধজান। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। টুইস্টটা এখানে,
শত্রুর চোখের সামনে থেকেই প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে হামলা, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে গাজার গলিপথে। 20 আগস্ট আরেকটি বড় অপারেশন চালায় আল কাসাম। এবার লক্ষ্য খান ইউনিসের দক্ষিণ পূর্বে সদ্য গড়ে তোলা ইসরায়েলি সামরিক ঘাঁটি। পদাতিক বাহিনী প্রায় 1 প্লাটুন যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ইয়াসিন 105 আরপিজি, শাওয়াজ বিস্ফোরক আর আইইডি। একের পর এক আঘাত পড়তে থাকে মেরকাভা ট্যাঙ্কের উপর। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা সীমান্ত। অন্যদিকে ইসরায়েল নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ঘোষণা করেছে গাজার দ্বিতীয় দখল অভিযান। 162তম ডিভিশন নামানো হয়েছে, 1,33,000 রিজার্ভ সৈন্যকে প্রস্তুত রেখেছে। প্রথম ধাপে দক্ষিণে তৈরি করা হবে তথাকথিত মানবিক অঞ্চল। বেসামরিকদের সরিয়ে নিয়ে শহরকে ঘেরাও করা হবে। এরপর ধাপে ধাপে বিমান হামলা, কামানের গোলা আর স্থল সেনার আগ্রাসনে গাজা সিটিকে পুরোপুরি কবজায় নেবে, এমনটাই দাবি করছে ইসরায়েলি সেনা। কিন্তু বাস্তবতা আলাদা ছবি আঁকছে। প্রতিটি অগ্রগতির পথে মর্টার শেল, বিস্ফোরণ আর ছায়ার মতো উপস্থিত ফিলিস্তিনি যোদ্ধারা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার সংকীর্ণ গলি আর গোপন সুড়ঙ্গের ভেতর যুদ্ধক্ষেত্র এমন জটিল যে শক্তিশালী সেনাও বারবার হোঁচট খাচ্ছে। দৃশ্যটা সিনেমার মতো। এক পাশে বিশ্বের অন্যতম আধুনিক সেনা, সাঁজোয়া ট্যাঙ্ক আর আকাশে ড্রোনের ঝড়। অন্য পাশে হাতে তৈরি বিস্ফোরক, মর্টার আর বীরত্বে ভর করে এগিয়ে চলা ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার আকাশে ভেসে ওঠে প্রতিরোধের প্রতীকী শব্দ। আমরা হার মানব না। ট্যাঙ্ক যত বড়ই হোক, আমাদের মাটিই আমাদের শক্তি। গাজার যুদ্ধ তাই শুধু দখল আর প্রতিরোধের লড়াই নয়, এটা শক্তির অসম লড়াই, যেখানে ছোট্ট শহরের যোদ্ধারা প্রতিবারই নতুন টুইস্ট এনে দিচ্ছে দুনিয়ার সামনে। জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্য সাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে। এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার, সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরেই জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন। একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আবদুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে, তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ। দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তে গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা। আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্বশক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আবদুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে।
চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। একপাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময়ই দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। ইসরায়েলে হুথি ক্ষেপণাস্ত্রের ধাক্কা, তেল আবিবে আতঙ্ক, জেরুজালেমে সাইরেনের ঝড়। ইসরায়েল আবারও আতঙ্কে নেমে এসেছে। আরব দেশগুলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে এবার পাল্টা ধাক্কা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা তেল আবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে আঘাত সাইরেন বাজায়। লাখো মানুষ নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া। হাজারো মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে আসে। ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বাহিনী 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের কার্যক্রম দেখাচ্ছে, গাজায় আইডিএফ এর পুনরায় আক্রমণের পর তারা মাত্র অপেক্ষা করছে না, বরং প্রতিরক্ষা এবং প্রতিশোধের কৌশল বাস্তবায়ন করছে। হুথিদের এই সক্ষমতা একবার দেখিয়েছে যে তারা সীমান্ত পেরিয়ে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এবারের হামলা ইসরায়েলি নৌবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরে আসে। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণে সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ জানিয়েছে, এই আক্রমণটি হুথি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর লক্ষ্য করা হয়েছিল। ইয়েমেনি স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে জেনারেটরগুলো বিকল হয়ে যায়, যা শহরের বিদ্যুৎ সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি করে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি এই বিস্ফোরণকে আগ্রাসন বলে অভিহিত করেছে, তবে স্পষ্ট করে উল্লেখ করেনি আক্রমণের উৎস। এই পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণের চক্র ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক মানের হামলার সক্ষমতা রাখে। ইসরায়েলের এই পরিস্থিতি আরও জটিল করেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে হুথিদের স্থিতিশীল কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো মূল্যে সরাসরি হামলাকে থামাতে নারাজ। বিশ্বের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। হুথিরা প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্ষমতা শুধু ইয়েমেনের সীমানায় সীমিত নয়, তারা হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই এক প্রতিশোধের আঘাতের মাধ্যমে ইসরায়েল বুঝেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু আক্রমণকারী নয়, তারা চতুর কৌশল এবং শক্তির প্রতীক। যুদ্ধের উত্তাপ এখন ইসরায়েলের বুকেই ধাক্কা দিচ্ছে। প্রতিটি সাইরেনের আওয়াজ যেন বলে দিচ্ছে যে এই সংঘাতের পরবর্তী অধ্যায় আরও নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। হুথিদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার শক্তি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। বিশ্ব রাজনীতিতে নতুন সংকট, অস্ট্রেলিয়া বনাম ইসরায়েল। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যেন বিশ্বকে এক অশান্তির ঘূর্ণিঝড়ে ফেলেছেন। যুদ্ধ, সংঘাত, বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে বিশ্ব নাজেহাল। কিন্তু এবার অন্যরকম উত্তেজনা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েল এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক মঞ্চে। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের স্বার্থকে ঘিরে শুরু হয়েছে কথার লড়াই। ট্রাম্প হয়তো ভাবতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্ররা একে অপরকে ঠেস দিতে পারে। এবার বিশ্বের নজর কেন্দ্রীভূত, যেখানে সামরিক শক্তি নয়, কূটনীতির ধনুক ছোড়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্র চীনের উত্থান এবং সামরিক অগ্রগতি ঠেকাতে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে জোট করেছে। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন দৃষ্টি মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখে দেখে। ইসরায়েলকে সবসময় পাশে দাঁড়াতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের অস্তিত্ব, অস্ত্র এবং আমেরিকার জনগণের টাকায় কেনা অস্ত্র সবই এই অঞ্চলে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে সেই ইসরায়েলের অস্তিত্বের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয় অস্ট্রেলিয়া। ক্যানবেরা ঘোষণা দেয় সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানে মানবতার সেরা আশা। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্রকে নতুন মোড়ে নিয়ে যায়। নেতানিয়াহুর প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াকে বিদ্ধ করতে শুরু করেন। অ্যান্থনি আলবানিজকে দুর্বল বলার পাশাপাশি ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগও তোলেন। তবে এই জোরালো আক্রমণ অস্ট্রেলিয়াকে দমাতে পারেনি। অস্ট্রেলিয়ার জবাব। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বুর্ক বলেন, কতজনকে উড়িয়ে দেওয়া হয়েছে, কতজন শিশুকে অভুক্ত রাখা হয়েছে, সবই অস্বীকারযোগ্য। তিনি দৃঢ়ভাবে বলেছেন, শক্তিমত্তা নির্ভর করে না। গাজার উপর ইসরায়েলের অভিযান, যেখানে অকথিত নিরপরাধ নারী ও শিশু মারা গেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আরও যৌক্তিক করেছে। কূটনৈতিক সভার কক্ষ, চিমনি ধোঁয়া, নেতানিয়াহু এবং আলবানিসের চোখে আগুন। পত্রপত্রিকা, টিভির ক্যামেরা, বিশ্ব জুড়ে উত্তেজনা। মঞ্চে যুদ্ধ নয়, কথার লড়াই, কিন্তু ক্ষুদ্র মুহূর্তেও মানবতার রক্তক্ষয়, দৃশ্যের ছায়া। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব দেখছে কেন অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কেন ইসরায়েল এত রেগে গেছে। ট্রাম্পের বাণিজ্য ও সামরিক জোট নীতি এই সংঘাতে নতুন মোড় নিয়েছে। এবারের লড়াই প্রমাণ করে, কখনো যুদ্ধক্ষেত্রেই নয়, কখনো কথার লড়াইয়েও বিশ্বের শক্তি এবং দুর্বলতার ছবি স্পষ্ট হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার সাহস, নেতানিয়াহুর প্রতিক্রিয়া, ট্রাম্পের কৌশল, সবই একত্রিত হয়ে বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। কিন্তু প্রশ্ন অব্যাহত, ফিলিস্তিন স্বাধীনতা পাবে কিনা, মধ্যপ্রাচ্যের শান্তি স্থায়ী হবে কিনা, তা সময়ই দেখাবে। এই লড়াই কেবল রাষ্ট্রগুলো নয়, মানবতার লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব গভীর। লাতিন আমেরিকায় উত্তেজনা, ভেনেজুয়েলার প্রতিরোধের ঢেউ। দূর লাতিন আমেরিকার আকাশে এবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের শত্রু ভেনেজুয়েলাকে এবার সরাসরি টার্গেট করেছেন। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একেবারেই ভয় পাননি। মাদুরো ঘোষণা করেছেন, ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়ার সদস্য দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই বাহিনী তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ, এবং যদিও সরকারি হিসাব প্রায় ৫০ লাখ সদস্য দেখায়, বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা কম। তবে সংখ্যা কম হোক বা বেশি, মানসিকতা একটাই, আমাদের দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিসাইল সমৃদ্ধ ৩টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভেনেজুয়েলার উপকূলে। সঙ্গে আছে P-8 গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এবার পরিস্থিতি যেন একেবারে সিনেমার পর্দার মতো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়েছে শক্তিশালী বন্ধু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও তেহরান কারাকাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের এই বিতর্কের আড়ালে ইরান যেন বলছে, আমাদের বন্ধুকে একা ছাড়বেন না। অর্থনৈতিক চাপও অব্যাহত। ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কিনে, তাদের উপর আরোপিত হবে ২৫% শুল্ক। সাথে আছে পুরস্কার বাড়ানো। মাদুরোকে গ্রেফতারের জন্য এখন $৫০ মিলিয়ন। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপ যেন চাপ, হুমকি আর আর্থিক শাস্তি একসাথে। ক্যারিবীয় সমুদ্রপথে জাহাজ এগোচ্ছে। পাহাড়ের ঢালুতে মিলিশিয়ারা প্রস্তুত। নদী, সমুদ্র, আকাশ, সবই যেন যুদ্ধের ফ্রেমে বন্দী। মাদুরো টেলিভিশনে মাতোরো ভাষণে বলেছেন, আমরা আমাদের সাগর, আকাশ ও ভূমি রক্ষা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত। এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এখানে লড়াই মার্কিন সাম্রাজ্যবাদ বনাম ভেনেজুয়েলার প্রতিরোধ, এবং পাশে দাঁড়ানো শক্তিশালী মিত্র ইরান, যা সমীকরণে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুল্ক, পুরস্কার, সবই চাপ, কিন্তু ভেনেজুয়েলার মনোবল অটুট। মিলিশিয়া প্রস্তুত, জনগণ দৃঢ়, এবং মাদুরো বার্তা দিয়েছেন, যুদ্ধ আসুক, আমরা আছি, এই দেশ রক্ষা করব, আর ইতিহাস আমাদের সাক্ষী। এবার ক্যারিবীয় সাগর কেবল নীল জল নয়, এটা সিনেমার মতো। এটা সিনেমার মতো লড়াইয়ের মঞ্চ, যেখানে নায়ক ও খলনায়কের রেখা অতি সূক্ষ্ম।
শেষ দৃশ্য কি হবে সময়ই তা লিখবে। মাউন্ট হারমোনি বিস্ফোরণ, ইসরায়েলের ঘুম ভাঙল। দক্ষিণ সিরিয়ার পাহাড়ি অঞ্চলে মাউন্ট হারমোনের ঢালুতে একটি বিস্ফোরণ ঘিরে উঠল শীতল ধোঁয়া আর আতঙ্ক। সীমারেখার নীরবতা মুহূর্তেই কেটে গেল। 7 ইসরায়েলি সৈন্য আহত, 4 জন গুরুতর। সৈন্যরা যে অস্ত্র ব্যবহার করছিলেন তা পুরনো সিরিয়ার যুদ্ধের ছায়া ফেলে যাওয়া। একটি ভুল নাড়াচাড়া আর বিস্ফোরণ, মুহূর্তে রক্ত আর ধোঁয়া মিলিয়ে গেল। আহতদের তড়িঘড়ি সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ ইউনিটের মধ্যে। এরা সীমান্ত রক্ষায় নয়, বরং অপারেশনাল প্রস্তুতিতে নিযুক্ত। কিন্তু পুরনো অস্ত্রের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাদের। ইসরায়েল আর সিরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন দিকে ঝুঁকছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার শান্তি নিয়ে গোপন ফাইলগুলোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা ও দারা প্রদেশ জুড়ে ইসরায়েলি সেনারা সীমান্ত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। বাড়ি ঘরে হানা দিচ্ছে, চেকপয়েন্ট স্থাপন করছে এবং প্রায়শই বাড়ি ধ্বংস করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় 5 অগস্ট আল কাহতানিয়া গ্রামে 2টি বাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, এই বাড়িগুলো ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি। পাহাড়ি ঢালুতে সূর্য অস্তাচলে, একদিকে ধোঁয়া আর ধ্বংস, দূরে সৈন্যরা আহতদের জন্য লড়ছে, আর আকাশের ওপরে শান্তির বার্তা। কিন্তু ভীতি ঘিরে রেখেছে সীমান্তকে। ইসরায়েল প্রায় 2 বছর ধরে উম্মুল আজম গ্রাম থেকে আল কাহতানিয়া ও আল হামিদিয়া হয়ে হারমোনির ঢাল পর্যন্ত সামরিক স্থাপনাগুলো স্থাপন করেছে। গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর তারা দক্ষিণ সিরিয়ায় দখল প্রসারিত করেছে। যদিও বৈঠক শুরু হয়েছে বিস্ফোরণ দেখালো সীমান্তের শান্তি কেবল কাগজে। পুরনো অস্ত্র, অনিয়ন্ত্রিত আগুন এবং সীমান্তের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে দক্ষিণ সিরিয়ার পাহাড়ি ঢালুতে নীরবতা নেই। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ মুহূর্তে ইতিহাসের সাক্ষী। ইসরায়েলি সৈন্যদের জন্য সীমান্ত শুধুই কৌশল নয়, জীবন আর মৃত্যুর খেলা। গাজায় প্রায় 2 বছর ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অগ্রগতি খুব নিবিড়ভাবে নজর রাখছিল। ড্রুজ সম্প্রদায়ের নেতাদের ব্যবহার করে সিরিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য হল সিরিয়ার নতুন প্রশাসন যাতে নিজেদের সংহত করতে না পারে সেটা ঠেকানো। এটাকে ইসরায়েল হুমকি হিসেবে দেখে, বিশেষ করে যখন সিরিয়ার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। হাজার হাজার ইসরায়েলি সৈন্য নিখোঁজ, গাজায় হামাসের মুখে আইডিএফ বিপর্যস্ত। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া আর আতঙ্কের গন্ধ। তেল আবিব থেকে গাজার সীমান্ত পর্যন্ত শুধু একটাই প্রশ্ন, ইসরায়েলি সেনারা কোথায়? হাজার হাজার সৈন্য নিখোঁজ, আর যারা আছে তারাও গাজায় ঢোকার ভয়ঙ্কর লড়াইয়ের জন্য প্রস্তুত নয়। ইসরায়েলি আর্মি রেডিওর নিজস্ব স্বীকারোক্তি, আইডিএফ এখন এক গভীর জনবল সংকটে। একদিকে হাজার সৈন্য উধাও, অন্যদিকে অতি গোঁড়া ইহুদি সম্প্রদায়ের তরুণরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে। সেনা শিবিরগুলোতে শূন্যতার সুর বাজছে, কিন্তু এই শূন্যতা পূরণের জন্য ইসরায়েল এবার চোখ ঘুরিয়েছে বিদেশের দিকে। যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের ইহুদি তরুণদের কাছে যুদ্ধের ডাক পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 18 থেকে 25 বছরের যুবকরা। হিসেব অনুযায়ী শুধু মার্কিন আর ফরাসি সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য 10,000-এরও বেশি নিয়োগ পাওয়া যেতে পারে। তবুও বাস্তবে তারা বছরে মাত্র 600 থেকে 700 সৈন্য নামাতে পারবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে যুদ্ধ থেমে নেই। গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের আগুন ছড়ছে। সেনারা সীমান্তে জমায়েত, গাজা সিটির ভেতরে প্রবেশের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেছেন, গাজা সিটি দখল করব যেভাবেই হোক। কিন্তু গাজা সিটির বুকে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর শক্তি, হামাস। তাদের টানেল নেটওয়ার্ক, হঠাৎ করে আক্রমণ করার কৌশল এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুকে উপেক্ষা করা যোদ্ধারা। হামাস শুধু ইসরায়েলি পরিকল্পনার নিন্দাই করছে না, প্রতিশ্রুতি দিচ্ছে আমরা প্রতিটি ইঞ্চি মাটিতে প্রতিরোধ করব।
প্রতিবেদন বলছে ইসরায়েল যতই আক্রমণ এগিয়ে নিচ্ছে, হামাস ততই জিম্মি কার্ড ব্যবহার করছে। তারা চাইছে যুদ্ধবিরতি চুক্তি, চাইছে বন্দীদের মুক্তি। আর কাতারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মিশরে ছুটছেন হামাসের সঙ্গে আলোচনায় বসতে। এই কূটনৈতিক দৌড় এক ভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলের ভেতরেই এখন মতবিরোধ। একদল বলছে গাজায় ঢুকলে রক্তক্ষয়ী যুদ্ধ অনিবার্য, অন্য দল বলছে হামাসকে শেষ না করলে শান্তি ফিরবে না। বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে বার্তা যাচ্ছে গাজা দখল মানবতার বিরুদ্ধে অপরাধ হবে। কিন্তু তেল আবিবের সরকার অটল। এই অচলাবস্থার মাঝে আসল নাটকীয়তা, ইসরায়েলের সেনা সংকট। হাজার সৈন্য নিখোঁজ, নতুন প্রজন্ম যুদ্ধ করতে চায় না, তাই বাধ্য হয়ে বিদেশের মাটিতে আবেদন ছড়াচ্ছে আইডিএফ। অথচ গাজার অন্ধকার টানেল থেকে হামাসের যোদ্ধারা ঠিকই প্রস্তুত হচ্ছে মুখোমুখি লড়াইয়ের জন্য। শেষ প্রশ্নটা থেকেই যায়, বিদেশি যুবকেরা কি ইসরায়েলের জন্য অস্ত্র ধরবে, নাকি গাজার বুকে হামাসের প্রতিরোধ ইসরায়েলের অপ্রতিরোধ শক্তিকে ভেঙে দেবে? নীল আকাশে যেন ঝুলছে অশনি সংকেত। পৃথিবী শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে পারস্য ভূমির দিকে। আর সেই মুহূর্তেই শোনা গেল এক বজ্রধ্বনি। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির ঘোষণা। তিনি সতর্ক করলেন একটি নতুন যুদ্ধ আসন্ন, আর ইরান প্রস্তুত। যেন সিনেমার প্রথম দৃশ্যে ঝড় ওঠার আগের নীরবতা। শত্রুর নাম বললেন তিনি, আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধক্ষেত্রের উপরে খাটলেন তিনি, মাঠে, আকাশে, সাইবার জগতে এবং কূটনীতির অঙ্গনে। সাফাভি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান যুদ্ধবিরতিতে নেই, বরং ইরান এখন চলমান যুদ্ধপর্বে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠে ছিল বিদ্যুতের গর্জন। আমাদের এবং আমেরিকানদের মধ্যে, আমাদের এবং ইসরায়েলিদের মধ্যে কোনো লিখিত চুক্তি নেই। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। এই সতর্কবাণী কেবল হুমকি নয়। সাফাভি বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তির সেরা গ্যারান্টি। তার তত্ত্ব পরিষ্কার, প্রতিরক্ষার সর্বোত্তম উপায় আক্রমণ, আর যুদ্ধের প্রস্তুতি মানেই শান্তির নিশ্চয়তা। ইরান তাই হাত গুটিয়ে বসে নেই। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি ধরে তারা আঁকছে যুদ্ধের রূপরেখা। সামরিক কৌশল, সাইবার প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর, এমনকি কূটনৈতিক ভাষণের শক্তি, সবকিছুকেই পরিণত করছে এক বিশাল ঢাল ও তরবারিতে। ভাবুন, পারস্য উপসাগরের জলে দাঁড়িয়ে আছে ইরানি নৌবহর, আকাশে ছুটে যাচ্ছে ড্রোনের ঝাঁক, মাটির নিচে প্রস্তুত ক্ষেপণাস্ত্র ব্যাটারি, আর সেই সঙ্গে সাইবার জগতে ছুটছে অদৃশ্য সেনারা শত্রুর নেটওয়ার্ক ভেদ করার অপেক্ষায়। এই ঘোষণার সুরে সুর মিলিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। অগস্টের শুরুতে তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। শুধু তাই নয়, তিনি সতর্ক করেছিলেন, যে কোনো নতুন আগ্রাসনের জবাব হবে অতীতের তুলনায় বহুগুণ ভয়ঙ্কর। ইসরায়েল ও আমেরিকার নাম না নিয়েও তার বার্তা যেন বজ্রপাতের মতো পড়ল দখলদারদের মাথায়। জুন মাসে বিনা উস্কানিতে চালানো হামলায় ইরানি কমান্ডার, বিজ্ঞানী, ছাত্র ও সাধারণ নাগরিকরা শহীদ হন। কিন্তু সেই রক্তের দাগ ইরানকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ় করেছে জাতীয় সংকল্প। মুসাভির ভাষায়, যে কোনো মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, এ যেন দাবার বোর্ডে এক মহারণের প্রস্তুতি। ইরান জানে প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু ইতিহাস সাক্ষী, পারস্য ভূমির সন্তানরা কখনো মাথা নত করেনি। আজও তাদের বার্তা একটাই, যুদ্ধ আসুক কিংবা শান্তি, ইরান প্রস্তুত। প্রতিরক্ষা হোক বা আক্রমণ, তারা দৃঢ়, অটল এবং অবিচল। যেন আকাশে গর্জে ওঠা বজ্রের মতো সাফাভির সেই শেষ লাইন এখন কানে বাজছে, যুদ্ধের জন্য প্রস্তুতি, শান্তিরই নামান্তর। যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সতর্ক অবস্থায়। শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান রাডারে ধরা পড়লে আকাশে জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা। ইরানের কমান্ডারদের ভাষায়, একটি ভুল পদক্ষেপই ইসরায়েলের জন্য ডেকে আনবে মহাবিপদ। 16 আগস্ট মেহর নিউজকে দেওয়া বক্তব্যে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ঘোষণা করেছেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবার আরও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ইরান। তার কণ্ঠে কেবলই হুমকি ছিল না, ছিল আত্মবিশ্বাসের শীতল আগুন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। আকাশে শত্রু আসবে, কিন্তু জবাব পাবে মাটিতে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকে ভেবেছিল ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, অথচ দেশটি অল্প সময়ের মধ্যেই সেগুলো মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে, যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির উত্থান।
ইরানের শক্তি শুধু প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে সেজিল ও কদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাদের মধ্যে সেজিলকে তুলনা করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের সঙ্গে। এর বিশেষত্ব হলো একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ আকাশে একবার উঠলেই শত্রুর জন্য তৈরি হবে বহুগুণ ধ্বংসযজ্ঞ। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ শক্তি IRGC 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে তাদের নিয়ন্ত্রণে, যেখানে ধারণা করা হয় 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সাম্প্রতিক ইসরায়েল বিরোধী যুদ্ধে এই কেন্দ্রগুলো থেকেই ছোড়া হয়েছিল পাল্টা আঘাত। কেবল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান। তাদের হাতে আছে শাহেদ 136 সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন। এগুলো শুধু গোয়েন্দা নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈনিক নয়, লড়বে ড্রোন ও মিসাইল। আর সেই খেলায় এগিয়ে রয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ইরান দেখাতে চাইছে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমানভাবে সক্ষম। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যদি আকাশে পা বাড়ায়, ইরান সে পা কেটে ফেলার মতো প্রস্তুতি রেখেছে তার প্রতিরক্ষা বলয়। আর আকাশের আগুন যখন নেমে আসবে মাটিতে, তখন লুটিয়ে পড়বে অহংকার, শুধু বিমানের নয় বরং এক জাতির আত্মবিশ্বাসেরও। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান নির্ধারণ করবে না শুধু গোলাবারুদ, নির্ধারণ করবে সাহস, কৌশল আর কার হাতে আছে ভবিষ্যতের অস্ত্র। আর ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই লড়াইতে তারা পিছিয়ে নেই, বরং এগিয়ে। ইরানের রহস্যময় সারপ্রাইজ। জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি, শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনো বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল। জুনের 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ওটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো শুরু হয়নি। গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে অংশ নেয়। জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। একটানা ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। তেল আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কোনো জায়গায় নিরাপদ ছিল না। তবুও ইরান তখন সংযম দেখিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, তেহরান ইচ্ছাকৃতভাবে তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। এবার আর সেই সংযম নেই। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে, শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে, আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে। প্রশ্ন হচ্ছে, সেই সারপ্রাইজ কি? বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো আগের যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। ড্রোন ফ্লিট, যেগুলো আগেই সৌদি আরব ও আমিরাতে হামলা চালিয়ে কার্যকারিতা প্রমাণ করেছে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মার্কিন ড্রোন ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়েছে। আর সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইবার যুদ্ধ প্রযুক্তি, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ সারপ্রাইজ মানে শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। এখন বড় প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সবাই আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে, যদি আবার হামলা হয় তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও থাকবে নিশানায়। মানে শুধু যুদ্ধ নয়, হুমকির মুখে পড়বে গালফ অঞ্চলের তেলের নিরাপত্তা আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে, আগামী সংখ্যা তার সীমিত থাকবে না। এবার প্রতিপক্ষ বুঝতে পারবে ইরানের পূর্ণ শক্তি কাকে বলে। এই বার্তায় বোঝা যাচ্ছে, তেহরান এবার শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। জুনের 12 দিনের যুদ্ধ ছিল একটি সতর্কবার্তা, কিন্তু নতুন সংঘাত মানে হবে পূর্ণ শক্তি উন্মোচন। আকাশে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, সমুদ্রপথে নেমে আসা ড্রোনের ঝাঁক, সাইবার আক্রমণে অচল হয়ে যাওয়া শত্রুর যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে এক ভয়ঙ্কর রহস্যময় সারপ্রাইজে।